বই পড়ে আন্দোলিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক, আর রহস্যের টানটান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার, হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না। তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। আজকের গল্প সাসেক্স ভ্যাম্পায়ার। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221 বি বেকার স্ট্রিট, লন্ডন, W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন। পাঠে অংশ নিয়েছেন অরণ্য, স্বপ্নীল, শশী এবং প্রত্যয়। Well, in the merry month of May, now from me home I started, left the girls and children nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears to smothered enough to reap the corn and leaf where I was born. God a stout McFarland, the banished ghost and goblins, a brand new pair of brogues to rock the love of the bogs and frighten all the dogs on the rocky roads. A double of 1, 2, 3, 4, 5, up the hair and down the rocky road and all the way. একটা চিঠির ওপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগ দিয়ে পড়ছিলেন হোমস। অনেকক্ষণ পর পড়া শেষ হলে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন তিনি। শেষ পর্যন্ত ভাবাবেশ কাটিয়ে চমকে উঠলেন তিনি। ডক্টর ওয়াটসনকে সামনে দেখে বললেন, আচ্ছা, চিঠিতে লেখা আছে চিজম্যানস লেম্বারলে। লেম্বারলে কোথায় ওয়াটসন? কোথায় আবার? সাসেক্সে, হর্সহ্যাশের দক্ষিণে। তাহলে তো খুব বেশি দূরে নয়, তাই না? আর চিজম্যানস? আচ্ছা, বুঝেছি। ওই জায়গাটা আমার খুব চেনা। অনেক পুরনো পুরনো বাড়ি ওসব অঞ্চলে। শত শত বছর আগে যারা তৈরি করেছিল তাদের নাম এখনো বহন করে চলে আসছে। দেখবে অডলি, হার্ভে, ক্যারিটনস লোকগুলোকে ভুলে গেলেও তাদের নামগুলো এখনো বাড়ির সঙ্গে রয়ে গেছে। ঠিকই বলেছ ওয়াটসন। যাই হোক, কিছুক্ষণের মধ্যে হয়তো লেম্বারলি চিজম্যানসের সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা যাবে। আর যা ভেবেছিলাম, চিঠিটা রবার্ট ফার্গুসনের। আচ্ছা, একটা ভালো কথা, উনি তো বলছেন যে উনি তোমার পরিচিত, তাই কি? আমার পরিচিত? পড়ে দেখো। এই বলে ওয়াটসনের হাতে চিঠিটা দিলেন এবং সেই চিঠিটা তিনি নিজেই পড়তে শুরু করলেন। প্রিয় মিস্টার হোমস, আমার উকিলরা এই বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, কিন্তু ব্যাপারটা এমনই গোপনীয় যে আলোচনা করা আসলেই কঠিন। ব্যাপারটা আমার এক বন্ধুর, তার হয়ে আমি কাজ করছি। বছর 5 আগে তিনি এক পেরু দেশীয় মহিলাকে বিয়ে করেন। অপূর্ব সুন্দরী মহিলাটি, কিন্তু বিদেশি বলে এবং অন্য ধর্মাবলম্বী বলে স্বামী ও তার স্ত্রীর মধ্যে স্বার্থ নিয়ে প্রায় গরমিল হতো। ফলে কিছুকাল পরে হয়তো মহিলাটির প্রতি তার ভালোবাসায় ঘাটতি পড়ে। মনে হয় বিয়েটা ভুল হয়েছে। তিনি অনুভব করতেন তার স্ত্রীর এমন কিছু ব্যাপার আছে যা তিনি কোনোদিন বুঝতে পারবেন না। ব্যাপারটা খুবই দুঃখের, কারণ তার মন স্বামীর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। স্বামীর প্রতি সম্পূর্ণ উৎসর্গকৃত বলে তাকে মনে হতো। আসলে এই চিঠির উদ্দেশ্য হলো আপনাকে পরিস্থিতিটা সম্বন্ধে একটু জানানো এবং এই বিষয়ে আপনার কোনো কৌতূহল আছে কিনা সেটা জানো। মহিলাদের মধ্যে অত্যন্ত অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে লাগলো, যা ছিল সম্পূর্ণ তার স্বভাব বিরুদ্ধ। কারণ এমনিতে অত্যন্ত শান্ত আর মিষ্টি স্বভাবের তিনি। ভদ্রলোকের 2টি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর একটি 15 বছরের ছেলে আছে, তবে ছেলেবেলায় এক দুর্ঘটনার ফলে বেচারা পঙ্গু। 2-1 বার দেখা গেছে সম্পূর্ণ বিনা কারণে তার স্ত্রী ছেলেটিকে পেরেছেন। একবার লাঠি দিয়ে মারের চোটে ছেলেটি প্রায়
অজ্ঞান হয়ে গিয়েছিল। মহিলাটির নিজেরও একটি ছেলে আছে, চমৎকার শিশুটি, বয়স তার 1 বছরের কাছাকাছি। মাসখানেক আগের ঘটনা। তার নার্স কয়েক মিনিটের জন্য ছেলেটির কাছে ছিল না। হঠাৎ তার যন্ত্রণাসূচক চিৎকার শুনে সে দৌড়ে যায় সেখানে। ঘরে গিয়ে দেখে ভদ্রমহিলাটি ছেলেটির উপর ঝুঁকে পড়েছেন এবং স্পষ্টতই শিশুটি রক্ত পান করে চলেছেন। ঘাড়ে একটা ছোট ক্ষতচিহ্ন রয়েছে, রক্তের ধারা সেখান থেকে গড়াচ্ছে। দেখে নার্স এমন ঘাবড়ে যায় যে সে খবর দিতে যায় তার মনিবকে, কিন্তু ভদ্রমহিলার অনুরোধে শেষ পর্যন্ত সে যায় না। ভদ্রমহিলা তাকে 5টা টাকাও দেন ব্যাপারটা গোপন রাখার জন্য। তখনকার মতো ব্যাপারটার ওখানেই সমাপ্তি ঘটে। এর ফলে কিন্তু নার্সের মনে একটা আতঙ্কের ছাপ পড়ে, আর সেই থেকে সে ভালো করে ভদ্রমহিলাকে লক্ষ্য করতে থাকে আর শিশুটিকে চোখে চোখে রাখে। শিশুটিকে অত্যন্ত ভালোবাসে সে। তার মনে হয় সে যেমন ভদ্রমহিলাকে লক্ষ্য করছে, ভদ্রমহিলাও তেমনি লক্ষ্য করছে তাকে। এবং যখনই সে কোনো কারণে শিশুটিকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, দেখেছে তার মা শিশুটির কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। দিন নেই রাত নেই নার্স আগলে রাখে শিশুটিকে, এবং ঠিক একইভাবে দিন নেই রাত নেই মাও সুযোগের অপেক্ষায় থাকেন। কোন নেকড়ে যেন ভেড়ার ছানার জন্য ওঁত পেতে রয়েছে। ব্যাপারটা হয়তো আপনার কাছে নিতান্ত অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমার অনুরোধ, আপনি দয়া করে ব্যাপারটা হালকা করে দেখবেন না। কারণ একটি শিশুর জীবন ও একটি পুরুষের মতিস্থিরতা এর উপর নির্ভর করে আছে। তারপর এমন একটা ভয়ঙ্কর দিন এলো যখন আর ভদ্রলোকটির কাছে ব্যাপারটা গোপন রাখা সম্ভব হলো না। নার্ভের স্নায়ুতন্ত্র একেবারে অচল হয়ে এসেছিল নার্সটির। এই উত্তেজনা আর তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। সবকিছু সে একদিন তার মনিবকে জানিয়ে দেয়। স্ত্রীকে পত্নী হিসেবে ও মা হিসেবে তিনি সবসময় স্নেহময়ী হিসেবেই জানতেন, কেবল সৎ ছেলেকে সে আঘাতের কথা বাদ দিলে। সুতরাং কেন তিনি তার নিজের অমন চমৎকার শিশুটিকে আঘাত করবেন? নার্সকে ভদ্রলোক বললেন, এরকম সন্দেহ নিছক পাগলামি ছাড়া আর কিছু নয়। বললেন, মনিবের প্রতি তোমার এমন অপমানকর উক্তি তিনি সহ্য করবেন না। এই সব কথাবার্তা হচ্ছে, এমন সময় হঠাৎ যন্ত্রণাসূচক চিৎকার শোনা গেল। নার্স আর মনিব ছুটে গেল শিশুটার ঘরে। কল্পনা করুন মিস্টার হোমস, মনিবের মনের ভাব যখন দেখলেন তার স্ত্রী হাঁটু গেড়ে ছেলেটির উপর ঝুঁকেছিলেন, উঠে দাঁড়ালেন সে অবস্থা থেকে, আর ছেলেটির ঘাড়ে এবং বিছানার চাদরে রক্ত লেগে রয়েছে। আর তো চিৎকার করে তিনি যখন তার স্ত্রীর মুখের উপর আলো ধরলেন, দেখা গেল তার ঠোঁট ঘিরে রক্ত লেগে রয়েছে। আর কোনো সন্দেহই রইল না, ভদ্রমহিলাই তার শিশুর রক্ত পান করছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো জবাবদিহি করতে রাজি হলেন না। ভদ্রলোকটির প্রায় উন্মাদ অবস্থা তখন। ভ্যাম্পায়ার তত্ত্ব সম্বন্ধে তিনি বা আমি কিছুই জানি না। নামটা শুনেছি এই পর্যন্ত। অনেক আলোচনা করার ইচ্ছা আছে এই বিষয়ে। এই বিপদ থেকে ভদ্রলোককে উদ্ধার আপনাকে করতেই হবে। আমি কাল সকালবেলা দেখা হলে সবকিছু আপনাকে বলবো। আপনি এই কেসটা নিতে রাজি হলে টেলিগ্রাম পাঠাবেন, ফার্গুসন, চিজম্যান্স, ল্যাম্বারলি। তাহলেই আমি কাল বেলা 10টা নাগাদ আপনার বেকার স্ট্রিটের ঠিকানায় চলে আসবো। খুব চিন্তাগ্রস্ত ভাবে ওয়াটসনের দিকে তাকিয়ে হোমস মাথা নাড়লেন, বললেন, তোমার পুরো পরিচয় আমি কোনোদিনই পেলাম না ওয়াটসন। প্রচুর সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক মতো চর্চা করা হয়নি। যাও তো, লক্ষ্মী ছেলের মতো টেলিগ্রামটা করে এসো। লিখে দাও, আনন্দের সঙ্গেই আপনার মামলা গ্রহণ করলাম। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প সাসেক্স ভ্যাম্পায়ার। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। থার্সডে নাইট সাগা। আপনারা শুনছেন শার্লক হোমস সিরিজের বিখ্যাত রহস্য গল্প সাসেক্স ভ্যাম্পায়ার। কোন এক বিকেলে সাসেক্সের একজন সম্ভ্রান্ত ভদ্রলোক ফার্গুসনের কাছ থেকে আসা একটি চিঠি নিয়ে আলাপ করছিলেন হোমস এবং ওয়াটসন। কারণটা খুবই অদ্ভুত।
মারাত্মক বিপদে আছেন মিস্টার ফার্গুসন। সমস্যার কারণ তার দ্বিতীয় বিবাহিতা স্ত্রী। কেননা তিনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন তার স্ত্রী একজন ভ্যাম্পায়ার। কোন এক নিঝুম রাত্রিতে তিনি আবিষ্কার করলেন তার স্ত্রী রক্ত পান করছে তারই ছোট্ট শিশুর। কি হবে এরপর? পরদিন 10টার সময় ফার্গুসন লম্বা লম্বা পা ফেলে হাজির হলেন। ওর গলার আওয়াজ অবশ্য এখনো গম্ভীর ও আন্তরিকতায় ভরা। বললেন, মিস্টার হোমস, আপনার টেলিগ্রাম থেকে বুঝেছি ব্যাপারটা আর পরের বলে চালানো যাবে না। হ্যাঁ, সোজাসুজি আলোচনা করাই সুবিধে। ঠিক বলেছেন, কিন্তু বুঝতে তো পারছেন ব্যাপারটা কত কঠিন হয়ে উঠছে যখন সেই একমাত্র নারী সম্বন্ধে কথা বলতে হচ্ছে যাকে রক্ষা করা আর সাহায্য করার দায়িত্ব আমারই। কি করব বলুন? এমন একটা কাহিনী নিয়ে পুলিশকেও তো খবর দিতে পারছি না, অথচ বাচ্চা দুটোকে তো বাঁচাতেই হবে, তাই না? একেবারে পাগলামি হচ্ছে মিস্টার হোমস। এটা কি রক্তের সঙ্গে মিশে থাকা কোনো কিছু? এমন কোন ঘটনা কি আপনার অভিজ্ঞতায় এর আগে আর ঘটেছে? ঈশ্বরের দোহাই, কিছু উপদেশ আমায় দিন। আমি আর কোনো কুল কিনারা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এবার একটু বসে নিজেকে সামলে দেন আর আমার কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবেন। ঘাবড়াবেন না, এখনো কুল কিনারা হারিয়ে ফেলার মতো কিছুই হয়নি। সমাধান একটা কিছু নিশ্চয় করতে পারবো। প্রথমে বলুন, আপনি কি ব্যবস্থা করেছেন? ছেলেরা কি এখন আপনার স্ত্রীর কাছে আছে? সে এক অতি বিশ্রী কাণ্ড মিস্টার হোমস। আমার স্ত্রী অত্যন্ত প্রেমপরায়ণ, সমস্ত মন প্রাণ দিয়ে তিনি আমায় ভালোবাসেন। তাই তার এই ভয়ঙ্কর রহস্য আমার কাছে ফাঁস হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন। আমার সঙ্গে কথা পর্যন্ত বলছেন না, আমাকে ধমকের উপরে রাখছেন। একটা কথাও তিনি বলেন না। এক বন্য হতাশা মাখা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু। তারপর রেগে চলে গেলেন। নিজের ঘরে ভেতর থেকে ছিটকিনি তুলে দিলেন। সেই থেকে একবারও তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন না। এক দাসী ছিল তার, যে বিয়ের সময় তার সঙ্গে এসেছিল। মেয়েটির নাম ডেলোরাস। দাসী না বলে বান্ধবী বলাই চলে। সেই তার খাবার দাবার নিয়ে যায়। তাহলে তো আপাতত ছেলেদের কোনো ভয় নেই, তাই না? না, আপাতত নেই। নার্স মিসেস মেসন বলেছেন দিনে রাত্রে কোনো সময়ে সে বাচ্চাটার কাজ ছাড়া হবে না। আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু বেচারা জ্যাকের জন্য দুশ্চিন্তা করছে। আপনাকে তো আমি লিখিয়েছি হোমস, দুবার তিনি জ্যাককে প্রচন্ডভাবে মেরেছেন। গতদিনের চিঠিটা তুলে নিয়ে বারবার পড়লেন হোমস। আচ্ছা, এছাড়া আর কতজন লোক আপনার বাড়িতে আছেন মিস্টার ফার্গুসন? 2টি চাকর, বেশি পুরনো নয় এটা। আস্তাবলের কাজে সাহায্য করে একজন, তার নাম মাইকেল। সে আমাদের বাড়িতেই শোয়। আমার স্ত্রী, আমি, আমার ছেলে জ্যাক, ওই শিশুটি, ডেলোরাস আর মিসেস ম্যাসন। ব্যাস, আর কেউ নেই। তাহলে তো দেখছি বিয়ের আগে আপনি আপনার স্ত্রীকে ভালো করে চিনতেন না। আচ্ছা, এই টেলোরাস নামের দাসীটি তার কাছে আছে কতদিন হলো? 7 বছর। তাহলে তো আপনার স্ত্রীকে আপনার চেয়ে আরো বেশি ভালো করেই জানেন ডেলোরাস। এই কথা বলে কি যেন একটা নোট করে নিলেন। তারপর বললেন, মনে হচ্ছে এখানে না থেকে লেম্বারলিতে গেলেই আমার কাজে সুবিধা হবে। ভদ্রমহিলা যখন ঘরের মধ্যে থাকতেন তখন আমাদের উপস্থিতি তার বিরক্তির উদ্রেক বা অসুবিধা হওয়ার কথা নয়। অবশ্য আমরা কোনো সরাইখানায় গিয়েই উঠব। আমিও একই কথাই ভাবছিলাম। বেলা 2টোয় ভিক্টোরিয়া স্টেশন থেকে একটা চমৎকার ট্রেন পেয়ে যাবেন। কুয়াশা ছাওয়া এক নিরানন্দ নভেম্বরের দিনে ল্যাম্বার্লির চেকার্সে
মালপত্র রেখে সাসেক্সের কাদামাটি ভরা এক দীর্ঘ সরপিল গলিপথ ধরে শেষ পর্যন্ত ফার্গুসনের নির্জন প্রাচীর ঘেরা গোলাবাড়িতে হোমস আর ওয়াটসন পৌঁছলেন। প্রকাণ্ড বাড়ি, আশেপাশে বাড়িঘর নেই। বাড়ির মাঝখানটা একটা মস্ত বড় ঘরে ফার্গুসন হোমসে নিয়ে গেলেন। কাঠের আগুন চমৎকার জ্বলছিল সেখানে। ঘরটার চারদিকে তাকাতে বিভিন্ন তারিখের আর বিভিন্ন জায়গার এক অদ্ভুত সমাবেশ চোখে পড়ল, কিন্তু নিচের অংশটার আধুনিক ধরনের সুনির্বাচিত জল রঙের ছবি আঁকা। কিছু দক্ষিণ আফ্রিকার চমৎকার বাসনপত্র আর অস্ত্রশস্ত্র। নিশ্চয়ই উপরের ঘরের পেরুদেশীয় ভদ্রমহিলাটি সঙ্গে করে এনেছিলেন। হোমস বেশ যত্নের সঙ্গে সেগুলো পরীক্ষা করে দেখছিলেন। ফিরে এলেন দুই চোখে চিন্তা নিয়ে। হঠাৎ উঠে বললেন, আরে 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 এক কোণে একটা ঝুড়ির মধ্যে একটা কুকুর শুয়েছিল। আস্তে আস্তে খোঁড়াতে খোঁড়াতে সে তার মনিবের দিকে এগিয়ে আসতে লাগলো। দেখা গেল হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। পেছনের পা দুটো ঠিক নিয়মিত মাটিতে পড়ছে না, ল্যাজ মাটিতে লুটাচ্ছে। এসে ফার্গুসনের হাত চাটতে লাগলো কুকুরটা। হোমস বললেন, কুকুরটার কি হয়েছে? ভেটেরিনারি ডাক্তার ঠিক ধরতে পারলেন না। ফার্গুসন বললেন, এক ধরনের পক্ষাঘাত হবে হয়তো। মেরুদণ্ডের রক্তক্ষরণ সন্দেহ করছেন, তবে সেরে যাচ্ছে ক্রমশই। শিগগিরই ভালো হয়ে যাবে। অসুখটা কি ওর হঠাৎ করে হয়েছিল? হ্যাঁ, এই তো মাত্র মাস চারেক আগে, এক রাতের মধ্যে। উল্লেখযোগ্য, খুবই উল্লেখযোগ্য। এর মধ্যে আপনি উল্লেখযোগ্য কি দেখলেন মিস্টার হোমস? যা আমি আগে থেকে ভাবছিলাম তারই একটা যোগসূত্র। তো হয় মিস্টার হোমস, বলুন আপনার কি ধারণা? আপনার কাছে হয়তো ব্যাপারটা একটা বুদ্ধিগ্রাহ্য সমস্যা মাত্র, কিন্তু আমার জীবন মরণ নির্ভর করছে এর ওপর। স্ত্রী একটি খুনি হয়ে উঠেছেন, ছেলে সকল সময় বিপদের সম্মুখীন। এই অবস্থা আমাকে নিয়ে খেলা করবেন না মিস্টার হোমস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। বিরাট আকৃতির প্রাক্তন রাগবি খেলোয়াড় ত্রিকোয়ার্টার ভদ্রলোকের সারা শরীর কাঁপছে। সান্ত্বনার ভঙ্গিতে হোমস তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, সমাধান যাই হোক, আপনার পক্ষে তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে মিস্টার ফার্গুসন। তাই সে যন্ত্রণা থেকে যথাসম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা আমি করব। এর বেশি কিছু আমি আপাতত আপনাকে বলতে পারছি না, তবে এখান থেকে চলে যাওয়ার আগে হয়তো নিশ্চিত করে কিছু জানাতে পারব। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প Sussex Vampire. যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। Thursday Night Saga. আপনারা শুনছেন শার্লক হোমস সিরিজের বিখ্যাত রহস্য গল্প Sussex Vampire. কোন এক বিকেলে সাসেক্সের একজন সম্ভ্রান্ত ভদ্রলোক ফার্গুসনের কাছ থেকে আসা একটি চিঠি নিয়ে আলাপ করছিলেন হোমস এবং ওয়াটসন। কারণটা খুবই অদ্ভুত। মারাত্মক বিপদে আছেন মিস্টার ফার্গুসন। সমস্যার কারণ তার দ্বিতীয় বিবাহিতা স্ত্রী। কেননা তিনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন তার স্ত্রী একজন ভ্যাম্পায়ার। কোন এক নিঝুম রাত্রিতে তিনি আবিষ্কার করলেন তার স্ত্রী রক্তপান করছে তারই ছোট্ট শিশুর। কি হবে এরপর? রহস্যের সমাধান করতে আসলেন মিস্টার হোমস এবং ওয়াটসন, কিন্তু মিস্টার ফার্গুসন খুবই ভীত, শঙ্কিত। যদিও তিনি তার দুই সন্তানকে রেখেছেন নার্স মিসেস মেসনের কাছে নিরাপত্তার খাতিরে। এরই মধ্যে মিস্টার হোমস, ওয়াটসন এবং ফার্গুসন পৌঁছে গেলেন ঘটনাস্থলে, অর্থাৎ ফার্গুসনের নির্জন প্রাচীর ঘেরা গোলাবাড়িতে, এবং আবিষ্কার করলেন মেরুদণ্ড ভাঙা একটি কুকুরকে। ফার্গুসনকে জিজ্ঞেস করতে তিনি বললেন, মাস চারেক আগের এক রাতে হঠাৎ করে কুকুরটির মেরুদণ্ডে রক্তক্ষরণ হয়। চমকে উঠলেন মিস্টার হোমস, মুখে রহস্যের হাসি। কেন এই হাসি? তিনি কি রহস্যের খুব কাছাকাছি চলে এসেছেন? কি হবে এরপর? ঈশ্বরের কাছে প্রার্থনা তাই যেন হয়। যদি অনুমতি দেন তো একটু উপরের ঘরে যাচ্ছি, নতুন কিছু ঘটেছে কিনা একটু জেনে আসি। বেশ কয়েক মিনিট হলো তিনি চলে গেছেন। হোমস আবার দেয়ালের কৌতূহল জাগানোর জিনিসগুলো পরীক্ষা করতে লাগলেন। ফার্গুসন যখন ফিরে এলেন তখন তার বিমর্ষ ভাব দেখে মনে হল না কোনো একটা উন্নতি তিনি লক্ষ্য করেছেন। একটি লম্বা একহারা তামাটে রঙের মেয়ে তার সঙ্গে এসেছে।
ঘৃণার দৃষ্টিতে মনিবের দিকে তাকিয়ে মেয়েটি ভাঙা ইংরেজিতে বলল, তিনি খুবই অসুস্থ, কিছুই খেতে চাইছেন না, ডাক্তার ডাকা দরকার, না হলে আমি ওর কাছে একা থাকতে একদমই ভরসা পাচ্ছি না। সপ্রশ্ন দৃষ্টিতে ফার্গুসন হোমসের দিকে তাকালেন। হোমস বললেন, আমার বন্ধু ডক্টর ওয়াটসনকে দেখতে দেবেন তিনি? ওর মত নেওয়ার দরকার নেই ডাক্তার সাহেব, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখানো খুবই জরুরি। মেয়েটির পেছন পেছন ওয়াটসন গেলেন সেই ঘরে। বিছানায় যে মহিলাটি শুয়েছিলেন দেখে বোঝা গেল প্রচুর জ্বর, তার অর্ধ চেতন অবস্থা। তবুও ডক্টর ওয়াটসন প্রবেশ করতে তিনি ভীত অথচ সুন্দর চোখের জ্বলন্ত দৃষ্টি দিয়ে ওয়াটসনের দিকে তাকালেন। তারপর ওয়াটসনকে অপরিচিত লক্ষ্য করে স্বস্তি পেলেন, আবার পাশ পেরে শুয়ে পড়লেন। তাকে এমন কতগুলো কথায় আশ্বাস দিতে লাগলেন ওয়াটসন যাতে সে আশ্বস্ত হয়। স্থির হয়ে শুয়ে রইলেন তিনি। ওয়াটসন তার নাড়ি পরীক্ষা করলেন, জ্বর নিলেন। নারী চঞ্চল, জ্বরও বেশি বটে, কিন্তু তাহলেও ওয়াটসনের মনে হল তার এই অবস্থার কারণ শারীরিক ততটা নয় যতটা মানসিক বা স্নায়বিক কারণ। মেয়েটি বলল, 2-3 দিন হয়ে গেল ওর এখনো এই অবস্থা, ভয় হচ্ছে, আর হয়তো ওকে বাঁচানো যাবে না। রক্তিম সুন্দর মুখে ওয়াটসনের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমার স্বামী কোথায়? নিচে, আপনার সাথে দেখা করতে চান তিনি। ভদ্রমহিলা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন, চিৎকার করে বললেন, দেখা করব না, আমি কিছুতেই দেখা করব না। তারপরে তিনি জ্বরের ঘোরে ভুল বকা শুরু করলেন। শয়তান, মূর্তিমান শয়তান একটা, হায় হায় হায়, আমি এই শয়তানের সঙ্গে কিভাবে পেরে উঠব? ওয়াটসন আশ্বাস দিয়ে বললেন, আচ্ছা, আপনি শান্ত হন, আমি কি আপনার কোনো কাজে আসতে পারি? না, আমায় কোন রকম সাহায্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। সব শেষ, সব নষ্ট হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। আচ্ছা দেখুন, আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসেন, আর যা সব ঘটছে এ ব্যাপারে তিনি খুবই কষ্ট পাচ্ছেন। ভদ্রমহিলা অপূর্ব চোখ তুলে ওয়াটসনের দিকে একবার তাকালেন, রুদ্ধ স্বরে বললেন, আমি জানি সে আমায় ভালোবাসে, আমি কি তাকে ভালোবাসি না? আমি ভালোবাসি বলেই তো নিজের শত কষ্ট হলেও তাকে কিছুই বলি না, অথচ সে আমার সম্পর্কে এইরকম একটা ধারণা পোষণ করে, এরকম করে সে আমার সাথে কথা বলে। ওয়াটসন পুনরায় আশ্বস্ত করলেন তাকে, বললেন, দেখুন, এ ব্যাপারে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন, ঠিক বুঝতে পারছেন না ব্যাপারটা। সেটাই, ঠিক বুঝতে পারছেন না, কিন্তু আমাকে বিশ্বাস করা উচিত ছিল তার। আপনি ওনার সাথে একবার দেখা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না না, সেই ভয়ঙ্কর কথা আমি কিছুতেই ভুলতে পারি না। ভুলতে পারি না যে কি দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়েছিল। আমার কোনো উপকার করাই আপনার পক্ষে সম্ভব নয়, আপনি যান এখন। হ্যাঁ, শুধু একটা কথাই আপনি আমার স্বামীকে বলবেন, আমার ছেলেকে আমি চাই, তার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। কেবল এইটুকু খবরই আমি আমার স্বামীকে পাঠাতে পারি। এই বলে তিনি দেয়ালের দিকে মুখ ফেরালেন আর ওয়াটসনের সঙ্গে একটা কথাও বললেন না। ওয়াটসন নিচের ঘরে ফিরে এলেন, যেখানে হোমস এবং ফার্গুসন তার জন্য অপেক্ষা করছিলেন। বিষণ্ণভাবে ফার্গুসন ওয়াটসনের মুখ থেকে সব শুনলেন, তারপর বললেন, কি করে আমি বাচ্চাটাকে ওর কাছে পাঠাই বলুন? কেমন করে জানবো কি উদ্ভট খেয়াল কখন ওর মাথায় আসবে? বাচ্চাটার শরীরের ওপর থেকে যখন উঠে আসে তখন ঠোঁটে বাচ্চাটার রক্ত লেগে থাকতে আমি নিজের চোখে দেখেছি। তাকে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো বলেন? মিসেস মেসনের কাছে ও এখন নিরাপদেই আছে এবং আমার মনে হয় সেখানেই থাকবে। একটা খুব স্মার্ট দাসী বলতে গেলে সেই হলো এই বাড়ির একমাত্র প্রাণী যাকে এই যুগের বলে মনে হয়। সবার জন্য চা নিয়ে এসেছিল, সে চা পরিবেশন করছে। এমন সময় এক কিশোর সেই ঘরে প্রবেশ করল। ছেলেটি লক্ষ্য করে দেখবার মতো, তার মুখ ফ্যাকাশে, সুন্দর মাথার চুল, হালকা নীল চোখ তার পিতার ওপর পড়তেই ভাবাবেগ আর আনন্দের আতিশয্যে একেবারে জলজল করে উঠল। দৌড়ে গিয়ে সে বাবার গলা জড়িয়ে ধরল। নরম হাতে ফার্গুসন কিছুটা অপ্রতিভভাবে নিজেকে বাহুবন্ধন থেকে মুক্ত করে আদর করে তার রেশমি চুলে হাত বুলিয়ে বললেন, এসো
আমার দুই বন্ধু মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসনের সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিই। ছেলেটি হোমসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর হোমস বললেন, আপনার অন্য ছেলেটির কি ব্যাপার মিস্টার ফার্গুসন? তার সঙ্গে কি একটু আলাপ করা যায়? ফার্গুসন জ্যাককে বললেন, যাও তো মিসেস মেসনকে গিয়ে বলো তো খোকাকে নিয়ে আসতে। টলতে টলতে অদ্ভুত ভঙ্গিতে যেভাবে ছেলেটি চলে গেল, ডাক্তারের চোখে ওয়াটসনের বুঝতে একেবারে অসুবিধা হল না ছেলেটির মেরুদণ্ড খুবই দুর্বল। প্রায় সঙ্গে সঙ্গে এসে ফিরে এলো, আর তার পেছন পেছনে এক রোগা লম্বা স্ত্রীলোক প্রবেশ করল। তার কোলে অপূর্ব সুন্দর এক শিশু। শিশুটির চোখ কালো, চুল সোনালী। স্যাক্সন আর ল্যাটিন দুই জগতের আশ্চর্য সমন্বয় তার মধ্যে। বুঝতে অসুবিধা হয় না যে ফার্গুসনের অত্যন্ত প্রিয়। কোলে নিয়ে খুব আদর করলেন তাকে। বিড়বিড় করে বললেন, ভাবুন তো, এমন ছেলেকে কি কখনো আঘাত করা সম্ভব? তার ছোট্ট দেবশিশুর মতো লাল ভাঁজ খাওয়া গলার উপরে তাকালেন তিনি। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প Sussex Vampire. যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। Thursday Night Saga. আপনারা শুনছেন শার্লক হোমস সিরিজের বিখ্যাত রহস্য গল্প Sussex Vampire. কোন এক বিকেলে সাসেক্সের একজন সম্ভ্রান্ত ভদ্রলোক ফার্গুসনের কাছ থেকে আসা একটি চিঠি নিয়ে আলাপ করছিলেন হোমস এবং ওয়াটসন। কারণটা খুবই অদ্ভুত। মারাত্মক বিপদে আছেন মিস্টার ফার্গুসন। সমস্যার কারণ তার দ্বিতীয় বিবাহিতা স্ত্রী। কেননা তিনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন তার স্ত্রী একজন ভ্যাম্পায়ার। কোন এক নিঝুম রাত্রিতে তিনি আবিষ্কার করলেন তার স্ত্রী রক্ত পান করছে তারই ছোট্ট শিশুর। কি হবে এরপর? রহস্যের সমাধান করতে আসলেন মিস্টার হোমস এবং ওয়াটসন। কিন্তু মিস্টার ফার্গুসন খুবই ভীত, শঙ্কিত। যদিও তিনি তার দুই সন্তানকে রেখেছেন নার্স মিসেস মেসনের কাছে নিরাপত্তার খাতিরে। এরই মধ্যে মিস্টার হোমস, ওয়াটসন এবং ফার্গুসন পৌঁছে গেলেন ঘটনাস্থলে, অর্থাৎ ফার্গুসনের নির্জন প্রাচীর ঘেরা গোলাবাড়িতে, এবং আবিষ্কার করলেন মেরুদণ্ড ভাঙা একটি কুকুরকে। ফার্গুসনকে জিজ্ঞেস করতে তিনি বললেন, মাস চারেক আগের এক রাতে হঠাৎ করে কুকুরটির মেরুদণ্ডে রক্তক্ষরণ হয়। চমকে উঠলেন মিস্টার হোমস, মুখে রহস্যের হাসি। কেন এই হাসি? তিনি কি রহস্যের খুব কাছাকাছি চলে এসেছেন? কি হবে এরপর? হোমস এবং ওয়াটসন দেখা করতে আসলেন মিসেস ফার্গুসনের সাথে। স্বভাবতই খুবই আবেগপ্রবণ মহিলা তিনি। কেন জানি তার চোখে মুখে অভিমানের ছায়া। খুব রেগে যাচ্ছিলেন ফার্গুসনের উপর তিনি, যদিও ওয়াটসন অনেক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তাকে শান্ত করবার। তারপরেই হোমসের সামনে আসলো ফার্গুসনের দুই সন্তান। প্রথমজন কেমন জানি দুর্বল প্রকৃতির। হোমসের হঠাৎ করে মনে হলো ছেলেটির মেরুদণ্ড একটু দুর্বল। চোখ চকচক করে উঠল হোমসের, যেন কোথাও কোন একটা রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি। হোমস কি পারবেন সাসেক্স ভ্যাম্পায়ারের রহস্যের সমাধান করতে? সেই মুহূর্তে হঠাৎ ওয়াটসনের দৃষ্টি হোমসের দিকে পড়ল। দেখলেন এক অদ্ভুত কৌতূহল তার চোখে মুখে ফুটে উঠেছে। হাতির দাঁতে খোদাই করা মূর্তির মতো হয়ে উঠেছেন। তার দৃষ্টি মুহূর্তের জন্য ফার্গুসনের আর শিশুটির ওপর থেকে সরে এখন ব্যগ্র কৌতূহলের সঙ্গে ঘরের অন্য কোণে নিবদ্ধ হল। সেই দৃষ্টি অনুসরণ করে ওয়াটসনের সঙ্গে এইটুকুই মনে হল, হয়তো তিনি জানলা দিয়ে বাইরের বিষণ্ণ ভিজে বাগানের দিকে তাকিয়ে রয়েছেন। একটা সার্সি অবশ্য বাইরে থেকে অর্ধেকটা বন্ধ থাকায় দৃষ্টি ব্যাহত হচ্ছিল, কিন্তু তাহলেও হোমস যে অনন্য মনে সেখানে তাকিয়েছিলেন তাতে সন্দেহ নেই। তারপর একটু মুচকি হাসলেন তিনি। আবার তার দৃষ্টি শিশুটির উপর ফিরে এল। তার পুষ্ট গলায় একটা কোঁচকানো দাগ দেখা যাচ্ছে। তারপর তার টোল খাওয়া মুষ্টিবদ্ধ হাত দুটো সামনের দিকে বাড়ানো ছিল, তাতে একটু ঝাঁকুনি দিয়ে বললেন, বিদায়। অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তুমি জীবন শুরু করলে। নার্স, তোমার সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। একটু আড়ালে গিয়ে নার্সের সঙ্গে হোমস আন্তরিকতার সঙ্গে কয়েক মিনিট কথা বললেন। তা থেকে শুধু শেষের কয়েকটা কথা ওয়াটসনের কানে এলো। আশা করি তোমার দুর্ভাবনা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। বাচ্চাটিকে নিয়ে চলে গেল সে। হোমস জিজ্ঞেস করলেন, আচ্ছা, কেমন লোক এই মিসেস মেসন? এমনি দেখলে ওকে বিশেষ স্নেহশীলা বলে মনে হবে না,
ওর মনটা কিন্তু একেবারে সোনার, এবং শিশুটির উপর ও অত্যন্ত অনুরক্ত। হঠাৎ ছেলেটির দিকে ফিরে হোমস অর্থপূর্ণ দৃষ্টিতে মাথা নেড়ে জিজ্ঞেস করলেন, মিসেস ম্যাসনকে তোমার ভালো লাগে জ্যাক? পুত্র স্নেহে অন্ধ ফার্গুসন দু হাতে জ্যাককে জড়িয়ে ধরে বললেন, জ্যাকের আবার প্রচুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার সৌভাগ্য যে আমি ওর পছন্দের মধ্যেই পড়ি। অস্ফুট আওয়াজ করে ছেলেটি তার বাবার বুকে মাথা রাখল। ধীরে ধীরে ফার্গুসন সরিয়ে দিলেন তাকে। জলদ গম্ভীর স্বরে হোমস এবার মুখ খুললেন। সমাধানের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছি। অবশ্য বলতে বাধা নেই, সমাধানে আমি সেই বেকার স্ট্রিটে থাকতে পৌঁছে গিয়েছিলাম। পরের ঘটনাগুলো কেবলমাত্র পর্যবেক্ষণের আর সমাধানের জন্য আমাকে সাহায্য করেছে মাত্র। উৎকণ্ঠার মধ্যে রাখবেন না, প্লিজ বলুন ব্যাপারটা কি, আর কিভাবে আপনি জানলেন সেটা না হয় নাই বললেন। অবশ্যই অবশ্যই আমি আপনার কাছে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব, কিন্তু আমার নিজস্ব উপায়ে ফয়সালার ভার দিচ্ছেন তো? ওয়াটসন, ভদ্রমহিলার সঙ্গে কি কথা বলার অবস্থা আছে এখন? উনি অসুস্থ ঠিকই, কিন্তু তার বুদ্ধিবৃত্তি ঠিক আছে। বেশ, একমাত্র তার উপস্থিতিতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হওয়া সম্ভব। আচ্ছা চলুন আমরা সকলেই তার ঘরে যাই। কিন্তু উনি তো আমার সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আলবৎ দেখা করবেন। ওয়াটসন, অন্তত তুমি তো প্রবেশের অধিকার পেয়েছো, তাই না? তুমি এই চিঠিটা ভদ্র মহিলাকে দিয়ে আসবে। অগত্যা ওয়াটসন উপরে গিয়ে ডেলোরাসের হাতে হোমসের পাঠানো চিঠিটা দিলেন। সন্তর্পণে দরজা খুলে সে ভিতরে প্রবেশ করল। কয়েক মিনিট পরেই ভিতর থেকে এক উচ্চ চিৎকার ওয়াটসনের কানে এলো। সেই চিৎকার আনন্দ আর উত্তেজনার মিশ্রণ। ভিতর থেকে ওয়াটসনের দিকে তাকিয়ে ডেলোরাস বলল, উনি বললেন ওদের সাথে দেখাও করবেন, কথাও শুনবেন। ওয়াটসন নিচে গিয়ে ফার্গুসন এবং হোমসকে উপরে নিয়ে এলেন। ঘরে প্রবেশের পর ফার্গুসন দু এক পা বেশি তার স্ত্রীর দিকে এগোলেন। এতক্ষণে তিনি বিছানায় একটু উঁচু হয়ে বসেছেন। ইঙ্গিতে বাধা দিলেন তিনি ওয়াটসনকে কাছে আসতে। একটা ইজি চেয়ার টেনে নিয়ে বসলেন ফার্গুসন। মহিলাটিকে সম্মান জানিয়ে হোমস বসলেন তার পাশে। বিস্ময়ে ভরা বড় বড় চোখ মেলে তিনি হোমসের দিকে তাকিয়ে রইলেন। হোমস বললেন, ডেলোরাসকে আমরা ছেড়ে দিতে পারি। আচ্ছা মিসেস ফার্গুসন, আপনি যদি চান তো না হয় ও থাকুক, আপত্তি করব না। মিস্টার ফার্গুসন, আমি খুবই ব্যস্ত, প্রচুর কাজ আমার হাতে রয়েছে। তা আমার এমন পদ্ধতিতে কাজ করতে হয় যাতে করে কাজ সংক্ষিপ্ত হয় এবং সরাসরি বিষয়বস্তুর উপর আমি নিবদ্ধ থাকতে পারি। যাই হোক, এবার কাজের কথা আসি। প্রথমে একটা কথা বলে আপনার মনটা হালকা করে দিই। আপনার স্ত্রী অত্যন্ত ভালো, অত্যন্ত প্রেমময়ী, এবং তার উপর অত্যন্ত বেশি অন্যায় করা হয়েছে। এই কথা প্রমাণ করুন মিস্টার হোমস। চিরকালের মতো আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। প্রমাণ করছি, কিন্তু সেক্ষেত্রে অন্য একদিক থেকে আপনাকে খুব জোরালোভাবে আঘাত করা হবে। তাতে কিছু যাবে আসবে না, যদি তাতে করে আপনি আমার স্ত্রীকে নির্দোষ প্রতিপন্ন করতে পারেন আর সমস্ত কিছুই তার কাছে নিতান্তই অকিঞ্চিতকর বলে জানবেন। আচ্ছা তাহলে শুনুন, আমি বলছি, আপনি আপনার স্ত্রীকে শিশুটির খাটের পাশ থেকে উঠে আসতে দেখেছিলেন এবং তার ঠোঁটে রক্ত লেগেছিল। হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু এই কথা কি আপনার একবারও মনে হয়নি যে অন্য কোনো কারণেও কোনো ক্ষত থেকে রক্ত শুষে নেওয়া যেতে পারে? এমন এক রানী কি ইংল্যান্ডে ছিলেন না যে তিনি ঘা থেকে বিষ শোষণ করে নিয়েছিলেন? বিষ? আপনি কি বলছেন মিস্টার হোমস? ধীরে মিস্টার ফার্গুসন, ধীরে। সবই বলছি, দেখবেন কেমন যেন সব স্বপ্ন বলে মনে হবে। আপনার ঘরে যখন ছোট পাখি মারার ধনুকের পাশে ওই খালি তুনটা আমার চোখে পড়ল, বুঝলাম এ হলো ঠিক যে জিনিসটা আমি আন্দাজ করেছিলাম তাই। ওই একটা তীর কুরারেতে, কুরারে মানে হলো দক্ষিণ আমেরিকার গাছগাছরা থেকে তৈরি এক ধরনের বিষ। ওই ধরনের কোনো ভয়ঙ্কর বিষে ডুবিয়ে যদি তীরটা কোনো শিশুর শরীরে গেঁথে দেয় তাহলে মৃত্যু সুনিশ্চিত, যদি না বিষটা শুষে বার করে নেওয়া যায়। আর কুকুরটা এমন একটা বিষ প্রয়োগ করার আগে তার প্রয়োগকর্তাকে পরীক্ষা করে দেখতে চাইবেন না যে বিষটার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে কিনা? কুকুরটার অস্তিত্ব অবশ্য আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু
এতে করে আমার ধারণার সমর্থন নিলে। এখন বুঝতে পারলেন আপনার স্ত্রী এমনই একটা ব্যাপার আন্দাজ করেছিলেন, তাই বিষ প্রয়োগ লক্ষ্য করে শুষে শিশুটির প্রাণ দুবার বাঁচিয়েছিলেন। অথচ তিনি এই ব্যাপারটা কিছুতেই আপনাকে জানাতে পারেননি, কারণ তিনি জানেন বড় ছেলেটিকে আপনি আপনার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। কথাটা শুনলে আপনার বুক ফেটে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, জ্যাকি? এইমাত্র আপনি যখন শিশুটিকে আদর করছিলেন, আমি লক্ষ্য করছিলাম তাকে। পেছনে খড়খড়ি দেওয়া জানালার কাছে তার পরিষ্কার ছায়া পড়েছিল। এমন ভয়ঙ্কর ঈর্ষা, এমন নিষ্ঠুর ঘৃণা সে মুখে ফুটেছিল, মানুষের মুখে আমি খুবই কম দেখেছি। আমার জ্যাকি, আমার জ্যাকি। ম্যাডাম, আমি তো ঠিকই বলেছি, তাই না? মিসেস ফার্গুসন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন, বালিশে মুখ ঢেকে। তখন তিনি তার স্বামীর দিকে তাকালেন, বললেন, এ কথা আমি কেমন করে তোমায় বলবো বলো? আমি তো জানি কি সাংঘাতিক আঘাত তুমি পাবে। তার চেয়ে বরং অন্য কেউ এসে সেটা প্রকাশ করলেই ভালো। এই ভদ্রলোক বোধহয় ম্যাজিক জানেন, তাই তিনি যখন লিখে জানালেন সব জানেন, খুশি হলাম আমি, আর তাই ওদের আসতে বললাম। হোমস এবার ওয়াটসনকে বললেন, আমাদের কাজ শেষ, চলো এবার উঠে পড়ো। This track was downloaded from FusionBD.com.